ছিটকে গেল তুরস্ক, রাশিয়া, চীন। বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পেল না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে ভালোই আছেন। এস জে রতন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে। আসছে ডিসেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে এক বহুজাতিক সম্মেলন, যেখানে বিশ্ব রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার কথা রয়েছে। কিন্তু সেই সম্মেলনে যদি গুরুত্বপূর্ণ পরাশক্তিদের বাদ দেওয়া হয়, তবে কি সেই সম্মেলনের আলোচনা থেকে সব কিছু স্পষ্ট হবে, অথবা হিসেব নিকেশ কি মিলবে, নাকি জটিলতা আরও বাড়বে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন পররাষ্ট্র নীতি বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেছিলেন। অঙ্গীকার অনুযায়ী ডিসেম্বরের 9 ও 10 তারিখে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই সম্মেলন। মূলত বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করছেন। গেল 23 নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা যায়, গণতন্ত্র বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দাওয়াত পায়নি ভ্লাদিমির পুতিনের রাশিয়া, শি জিনপিংয়ের চীন ও রজব তাইয়েব এরদোয়ানের তুরস্ক। যদিও এতে দাওয়াত পেয়েছে ইউক্রেন, যে দেশের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। এছাড়া দাওয়াত দেওয়া হয়েছে তাইওয়ানকে, যে দ্বীপ রাষ্ট্রকে চীন তার নিজের অংশ হিসেবেই দাবি করে। যুক্তরাষ্ট্রের এ সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো স্বাভাবিকভাবেই চীনকে ক্ষুব্ধ করবে। বাণিজ্য, প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই। এদিকে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরায়েল ও ইরাক আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া থেকে দাওয়াত পেয়েছে পাকিস্তান, ভারত, মালদ্বীপ ও নেপাল। আফ্রিকা থেকে দাওয়াত পেয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া ও নাইজারের মতো দেশ। ইউরোপ থেকে পোল্যান্ড দাওয়াত পেলেও আমন্ত্রিত দেশের তালিকায় নাম নেই হাঙ্গেরির। যদিও সম্প্রতি মানবাধিকার ইস্যুতে পোল্যান্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মতবিরোধ চলছিল। এছাড়া ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের প্রায় সব দেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। এই সম্মেলনে 110টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে পাকিস্তান, ইরাকের মতো দেশ দাওয়াত পেলেও তালিকায় নেই বাংলাদেশের নামও। এর আগে এ সম্মেলনে আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করেছিল পলিটিকো ম্যাগাজিন। সেখানেও বাংলাদেশের নাম ছিল না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। রাশিয়া ও চীন সহ গোটা বিশ্বে কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনের আয়োজন করেছেন। চলতি বছরের ডিসেম্বরে আমন্ত্রিত দেশগুলোর নেতারা গণতন্ত্র, ব্যক্তিগত ও মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করবেন। এক বছর পর 2022 সালের ডিসেম্বরে এসব ক্ষেত্রে অগ্রগতি যাচাই করতে আরেকটি ফলো আপ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহামারী পরিস্থিতির উন্নতি হলে দেশগুলোর নেতাদের সশরীরে আমন্ত্রণ জানানো হবে। গণতন্ত্র সম্মেলনের এই আয়োজনকে খুব ভাব দেখিয়ে গল্প করে বলা হচ্ছে সামিট ফর ডেমোক্রেসি। Do you solemnly swear that you will support and defend the Constitution of the United States against all enemies, foreign and domestic, that you will bear true faith and allegiance to the same, that you take this obligation freely, without any mental reservation or purpose of evasion, and that you will well and faithfully discharge the duties of the office on which you are about to enter, so help you God? I do. Congratulations. অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সম্মেলন। এতে অংশ নেওয়ার জন্য শতাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ ওই সব দেশগুলোকে গণতান্ত্রিক দেশের তালিকায় রাখা হয়েছে। আবার বহু দেশকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে তারা কি অগণতান্ত্রিক দেশ? বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র নিয়ে এমন বিশাল আয়োজন করতে যাওয়া সেই যুক্তরাষ্ট্রের ঘরেই হেলাফেলায় দুর্বল হয়ে আসছে গণতন্ত্র। অন্য দেশে ভোটাধিকার সুরক্ষার কথা বললেও নিজেদের দেশেই সবার ভোটাধিকার নেই। মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচারের মতো নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা। দেশটির সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে জাতিসংঘ বলেছে, শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে আরও বেশি কাজ করতে হবে। অধিকার বঞ্চিত সংখ্যালঘুদের ভোটাধিকার ও ন্যায় বিচার সহ অন্যান্য অধিকার ফিরিয়ে দিতে সবকিছুই ঢেলে সাজাতে হবে।
যুক্তরাষ্ট্রকে প্রায়ই গণতন্ত্রের আঁতুড়ঘর বলা হয়ে থাকে, কিন্তু বর্তমানে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার ক্রমেই অবনতি ঘটছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স IIDA এর এক রিপোর্টে প্রথমবারের মতো ক্ষয়িষ্ণু গণতন্ত্রের দেশগুলোর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 2020-এর প্রেসিডেন্ট নির্বাচনের পর সেই নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে, যা মার্কিন ইতিহাসে বিরল। এছাড়া জনগণের, বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মত প্রকাশ তথা বাক স্বাধীনতা, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থ হচ্ছে দেশটির সরকার ও প্রশাসন। সংখ্যালঘু অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের এই উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির সংখ্যালঘু অধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার ফার্নান্দ দ্য ভ্যারেনেস গেল 22 নভেম্বর সোমবার এক বিবৃতিতে বলেন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার আইনি কাঠামো ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, সংখ্যালঘুদের ব্যাপারে দেশটির কয়েক রাজ্যের গৃহীত বেশ কিছু পদক্ষেপ গণতন্ত্রকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে 14 দিনের একটি পর্যবেক্ষণমূলক সফর শেষ করার পর এসব কথা বলেন ভ্যারেনেস। তিনি বলেন, মানবাধিকার ও জনগণের অন্যান্য অধিকার সুরক্ষার স্বীকৃতির ক্ষেত্রে অসম্পূর্ণ আইন ও এর অনুশীলনের কারণে গণতান্ত্রিক দেশগুলোর তালিকা থেকে বের হওয়ার পথে যুক্তরাষ্ট্র। ভ্যারেনেস বলেন, যুক্তরাষ্ট্রের এমন কিছু জটিল আইন রয়েছে যা এখন থেকে 6 দশক আগে প্রণয়ন করা হয়েছিল। সেসব আইন বর্তমানে অকার্যকর প্রমাণিত হচ্ছে। ফলে লাখ লাখ মার্কিনী, বিশেষ সংখ্যালঘু গোষ্ঠীগুলো ক্রমবর্ধমান অসমতা ও বৈষম্যের শিকার হচ্ছে, এমনকি সামাজিকভাবে একঘরে হয়ে পড়ছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে কিসের এত বিরোধ এই বাদ দেয়া রাষ্ট্রগুলোর? 2019 সালে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সামরিক জোটের বহু অনুরোধ, উপরোধ এবং সবশেষে হুমকির তোয়াক্কা না করে তুরস্ক রাশিয়ার কাছে থেকে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্রের চালান নিয়েছে। সে সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছিল তুরস্ককে 100-র মতো অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি তারা স্থগিত করছে। একই সাথে তারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা শুরু করেছে। যদিও সেই নিষেধাজ্ঞার মাত্রা কী হবে তা তখন পর্যন্ত বোঝা যায়নি। তুরস্কের পাশ্চাত্য সামরিক মিত্ররা মানতে পারছিল না যে ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক রাশিয়ার কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন ক্ষেপণাস্ত্র কিনছে। তুরস্কের বক্তব্য হলো, তারা বাধ্য হয়েছে। বেশ কয়েক বছর আগেই তুরস্ক আমেরিকার কাছ থেকে তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছিল। ওবামা প্রশাসন বেশ কিছুদিন ঝুলিয়ে রেখে তুরস্ককে জানিয়ে দেয় প্যাট্রিয়ট তাদের দেয়া হবে না। প্রত্যাখ্যাত হয়ে 2017 সালে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও জোটের প্রধান বৈরী শক্তি রাশিয়ার দ্বারস্থ হয়। প্রস্তাব সাথে সাথেই লুফে নেয় রাশিয়া। তখন থেকেই আমেরিকা ও ন্যাটো জোটের পক্ষ থেকে তুরস্ককে রুশ ক্ষেপণাস্ত্র কেনা থেকে বিরত রাখার বহু চেষ্টা করা হলেও প্রেসিডেন্ট এরদোয়ানকে টলানো যায়নি। কিন্তু তুরস্ক এবং তার পশ্চিমা মিত্রদের মধ্যে সম্পর্কে অবিশ্বাস এতদূর গড়ালো কিভাবে? কুয়ালালামপুরে মালয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমরবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মাহমুদ আলী বলেন, এই দূরত্ব একদিনে তৈরি হয়নি, অনেক বছর ধরে ধীরে ধীরে এটি বেড়েছে। তুরস্ক কি যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে যেতে চায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তুরস্ক বেরিয়ে যেতে চায় না, কিন্তু গত 6-7 বছরে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে তুরস্কের ভেতর সংশয় দেখা দিয়েছে যে পাশ্চাত্য তাদের সত্যিকারের মিত্র হিসাবে দেখে না এবং কোনোদিন হয়তো দেখবেও না। শুধু এরদোয়ান সরকার নয়, যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য বিশ্বকে নিয়ে তুরস্কের সাধারণ মানুষের ভেতরেও বৈরী মনোভাব তীব্রতর হচ্ছে। 2019 সালের জুলাইয়ের শুরুর দিকে তুরস্কের কাদিরহাস ইউনিভার্সিটি ব্যাপক আকারে একটি জনমত জরিপ চালিয়েছিল। জরিপে প্রশ্ন করা হয়, আমেরিকা এবং ন্যাটোর তীব্র আপত্তি এবং নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা কি উচিত হচ্ছে? 44% উত্তরদাতা বলেছেন কেনা উচিত। অন্যদিকে 25% মতো বলেছেন উচিত নয়। আমেরিকা এবং রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রেও তুরস্কের সাধারণ মানুষের মনোভাবও যে বদলে যাচ্ছে সেটাও বেরিয়ে এসেছে এই জরিপে। প্রায় 81% উত্তরদাতা বলেছেন আমেরিকা তুরস্কের জন্য হুমকি। অন্যদিকে 55% উত্তরদাতা রাশিয়ার সাথে সম্পর্ককে ইতিবাচক বিষয় বলে মতামত দিয়েছেন। সম্প্রতি রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালানোর মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের নভেম্বর মাসে মহড়া চালানো হয় বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, দুটি পৃথক দিক থেকে এই হামলার মহড়া চালানো হয় এবং মহড়ার সময় মার্কিন বোমারু বিমানগুলো রুশ সীমান্তের 20 কিলোমিটার অর্থাৎ 12.4 মাইলের মধ্যে চলে আসে।
গেল 23 নভেম্বর মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন স্ট্র্যাটেজিক বোমারু বিমানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মস্কোর নজরে এসেছে। নভেম্বর মাসে মার্কিন এসব স্ট্র্যাটেজিক বোমারু বিমানের 30টি ফ্লাইট রাশিয়ার সীমান্তের কাছে মহড়া দিয়েছে। সেই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র রাশিয়ায় কৃত্রিম পারমাণবিক হামলার মহড়া চালায় বলেও অভিযোগ করেন তিনি। তবে পেন্টাগনের দাবি, তাদের সামরিক মহড়ার কথা আগেই প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনেই তা অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী এমন এক সময়ে এই অভিযোগটি সামনে আনলেন যখন ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া যে কোনো সময়েই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলেও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের এমন ধারণাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং আঞ্চলিক নিরাপত্তা খর্ব বলে অভিযোগ করেছে চীন। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার পর চীন এই অভিযোগ করেছে। গেল 23 নভেম্বর মঙ্গলবার চীন সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং যুক্তরাষ্ট্রের উস্কানি ও হুমকি মোকাবেলায় চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগে মঙ্গলবার মার্কিন 7ম নৌবহরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ ইউএসএস মিলিয়াস পরিচালনা করা হয়েছে। রুটিন কাজের অংশ হিসেবে এটা করা হয়েছে। মার্কিন নৌবহরের সদর দপ্তর জাপানে অবস্থিত। মার্কিন নৌবহরের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ পরিচালনার মধ্য দিয়ে সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ পরিচালনা করা হলো। ওই সম্মেলনে তাইওয়ান ইস্যুতে দুই প্রেসিডেন্টের মধ্যে তর্ক বিতর্ক হয়। যুক্তরাষ্ট্রের সাথে বিরোধে জড়িয়ে পড়েছে রাশিয়া এবং চীন উভয় দেশ। এর ফলে দুই দেশই একে অপরের আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ন্যাটোর সদস্য হয়েও রাশিয়া চীনের ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক। ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে মার্কিন পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক চাপিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার দাবি, বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য তুরস্ক একাই দায়ী। ওয়াশিংটন থেকে প্রবল চাপের মুখে পড়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান পাল্টা পদক্ষেপ নিলেন। তিনি আমেরিকায় তৈরি ইলেকট্রনিক পণ্য বর্জন করার ডাক দেবার পাশাপাশি সে দেশ থেকে গাড়ি, তামাক, মদসহ বেশ কয়েকটি পণ্যের আমদানির ক্ষেত্রে শুল্কের হার দ্বিগুণ করা হয়েছে। আমেরিকায় তৈরি অ্যালকোহলযুক্ত পানীয়ের ক্ষেত্রে 140 গুণ শুল্ক বাড়ানো হয়েছে, গাড়ির ক্ষেত্রে তা 120%। প্লাস্টিক ও কয়লার ক্ষেত্রেও শাস্তিমূলক শুল্ক চাপিয়েছেন এরদোয়ান। এর আগে মার্কিন প্রশাসন তুরস্ক থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে বাড়তি শুল্ক চাপিয়েছিল। প্রেসিডেন্ট ও তার প্রশাসন সংকট কাটাতে এখনও নমনীয় হতে প্রস্তুত নন। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এরদোয়ান। বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমাতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন তিনি। ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও রাশিয়া ও চীনের সঙ্গে নতুন জোট গড়ার পথেই এগিয়ে চলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।